নিজেকে শার্লক হোমস দাবি করা প্রাইভেট ডিটেকটিভ সম্রাটের কাছে একদিন আসে এক আজব কেস। মুম্বাই থেকে বহু দূরে সিমলার পাহাড়ি জঙ্গলের মাঝে বিশাল এক মহল আছে। সেই মহলের বাগানে শুরু হয়েছে ভৌতিক সব কাণ্ড কারখানা। হঠাৎই বাগানের মাটি শুকিয়ে সব গাছ মারা যাচ্ছে, আর মহলের মালিক মহেন্দ্র প্রতাপের কাছে আজব ভাষায় লেখা একের পর এক মেইল আসছে। মহলের কারো মতে এসব আগের মালির অতৃপ্ত আত্মার কাজ, তো কারো মতে এসব অতীতের কোনো এক পাপের ফল। এসব প্রশ্নের উত্তর খুঁজতে সম্রাট যখন মহলে আসে, ঠিক তার কিছুদিন পরেই হয় মহলে এক খুন। কিন্তু এই খুনিকে খুঁজতে গিয়ে সম্রাট নিজেই ফেসে যায় এক গোলক ধাঁধায়, কারণ এই পরিবারের সবাই যেন একে অপরের শত্রু। তবে মুখে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকতে কেউ ভোলে না। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি হয়েছিল এই মহলের বাগানে, আর কেই বা করলো এই খুন? এটা কি সত্যি কোনো আত্মার কাজ, নাকি এর পেছনে এমন কারো মাস্টার প্ল্যান আছে যার কথা কেউ কখনো কল্পনাই করবে না? এমনই সাসপেন্স, মিস্ট্রি, ক্রাইম আর রিভেঞ্জ থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্রাট অ্যান্ড কোম্পানি। পাহাড়ের মাঝে বরফে ঘেরা সুন্দর এক মহল। বাইরে স্নিগ্ধ তুষারপাত মহলটাকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে। একজন মধ্যবয়স্ক লোক গাড়ি নিয়ে সেই মহলে আসে। পুরান কাকা নামের একজন চাকর এসে গাড়ির দরজা খুলে দিলে লোকটা হন হন করে বাড়ির ভিতরে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা নিজের ঘরে চলে আসে। হঠাৎ কি মনে করে ঘরের জানলাটা বন্ধ করতে গিয়ে বাইরের থমথমে পরিবেশ দেখে কেন যেন ভয় পেয়ে যায়। জানালা বন্ধ করতেই ল্যান্ডলাইনের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে পুরান কাকা বলে, আপনার রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবার কি দিয়ে দিব? লোকটা বিরক্ত হয়ে বলে, আজ আমার খিদে নেই। পুরান জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? লোকটা বেশ রেগে বলে, আমি ঠিক আছি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। বলেই ফোন রেখে দিয়ে ঘরের সব আলো বন্ধ করে হুট করেই অঝরে কান্না করতে থাকে। এ হলো সম্রাট, পেশায় একজন নামকরা প্রাইভেট ডিটেকটিভ। লাকি নামের এক ছেলে সম্রাটের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। হঠাৎ কলিং বেল বাজতেই লাকি দরজা খুলতে দেখে সম্রাটের বন্ধু জয় দাঁড়িয়ে আছে। জয় নাম করা এক ক্রাইম শো এর হোস্ট। জয় বাসার ভিতরে ঢুকে বলে, আগে বলো সম্রাট কোথায়? লাকি বলে, সকাল থেকেই কেমন যেন অস্থির হয়েছিল। জয় বলে, এবার বুঝতে পেরেছি সে কোথায় গেছে আর কেন গেছে। বলেই রেসলিং কম্পিটিশনে চলে আসে। গাড়ি চালাতে চালাতে জয় সম্রাটকে জিজ্ঞেস করে, আজ কোন প্রশ্নের জবাব পাচ্ছিলে না যে মৃত্যুর খেলায় মেতে উঠলে? সম্রাট বলে, কিছু প্রশ্নের উত্তর নিজেই একটা প্রশ্ন হয়। জয় বিরক্ত হয়ে বলে, এত কেস আসছে, তুমি তো চাইলেই একটা কেস নিতে পারো। সম্রাট বিরক্ত হয়ে বলে, এসব কেস তোমার জন্যই ঠিক আছে। জয় অবাক হয়ে বলে, জানি না কোন কেসের অপেক্ষায় তুমি বসে আছো। এদিকে বাসায় কলিং বেল বাজতেই লাকির দরজা খুলতেই দেখে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা লাকির এমন হা করে তাকানো দেখে বেশ বিরক্ত হয়ে বলে, এটা কি সম্রাটের বাসা? লাকি হেসে বলে, হ্যাঁ ভিতরে আসুন, তবে আপনার নাম কি? মেয়েটা বলে, আমার নাম অঞ্জলি, তুমি কি একটু সম্রাটকে ডাকতে পারবে? লাকি অঞ্জলিকে সোফায় বসতে দিয়ে সম্রাটকে ডাকতে চলে যায়। অঞ্জলি সোফায় বসার সময় খেয়াল করে আশেপাশে মানুষের কঙ্কালের অদ্ভুত সব শোপিস রাখা। তখনই সম্রাট এক গ্লাস পানি হাতে নিয়ে এসে বলে, সিমলার সুন্দর রাস্তা, দিল্লির আকাশ আর মুম্বাইয়ের জ্যাম ঠেলে এখানে আসতে অনেক টায়ার্ড হয়ে গেছেন তাই না? অঞ্জলি পানির গ্লাসটা নিয়ে অবাক হয়ে বলে, আপনি এসব জানলেন কিভাবে? সম্রাট বলে, আমি আপনার ব্যাপারে বেশি কিছু জানি না, শুধু এটুকু জানি যে আপনি সিমলার একজন নামকরা অ্যারিস্টোক্রেটের মেয়ে। আপনার প্রতিদিন সকাল এক কাপ ব্ল্যাক কফি দিয়ে শুরু হয়। আপনি চশমা পরতেন, কিন্তু কিছুদিন আগে একটা লেজার সার্জারি করিয়েছেন, তাই এখন আর চশমা পরেন না। আপনি এখানে এসেছেন পারিবারিক একটা বিষয় নিয়ে, যেটা আপনি পুলিশকে জানাতে পারবেন না, তাই গোপনে ব্যাপারটা সমাধান করতে আমার কাছে এসেছেন। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অঞ্জলি অবাক হয়ে বলে, কেমন যেন অদ্ভুত এক রহস্য। ঠিক তখনই সেখানে জয় এসে বলে, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, কারণ রহস্যই হলো সম্রাটের বন্ধু। সম্রাট জয়ের সাথে অঞ্জলির পরিচয় করে দিতে চাইলে অঞ্জলি বলে, আমি ওনাকে টিভিতে দেখেছি। সম্রাট অঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনি একটা রহস্যের কথা বলছিলেন। অঞ্জলি জানায়, আসলে আমাদের বাংলোতে অনেক বড় একটা বাগান আছে, কিন্তু গত কয়েক মাস ধরে বাগানের সব গাছপালা ধীরে ধীরে মারা যাচ্ছে। আমরা অনেক কৃষিবিদ দেখিয়েছি, কিন্তু তারা কেউই কিছু বুঝে উঠতে পারছে না। এমনকি মাটিও পরীক্ষা করিয়েছি, কোনো সমস্যা ধরা পড়েনি। বেশ অদ্ভুত ভাবে গত সপ্তাহে বাবার ঘোড়াটাও মারা যায়। কয়েক মাস আগে বাবা আমাদের সব থেকে পুরনো মালিকে চাকরি থেকে বের করে দিয়েছিল, তার উপরে চুরির অপবাদ ছিল। তবে মালিক সেটা অস্বীকার করে বলে, আমি মারা যাওয়ার পর
ধীরে ধীরে এই বাগানের সব গাছপালা মারা যাবে। সম্রাট বলে, আর গত সপ্তাহে আপনার সেই মালি মারা যায়। অঞ্জলি অবাক হয়ে বলে, হ্যাঁ ঠিক তাই। তখন থেকে সবার ধারণা মালির আত্মা এসব করছে। সম্রাট বলে, আমার মনে হচ্ছে আপনি ঠিক জায়গায় ভুল কেস নিয়ে এসেছেন। আমি এই কেসের প্রতি আগ্রহী না। অঞ্জলি বলে, আসলে মূল ব্যাপারটা আমার বাবাকে নিয়ে। বেশ কিছুদিন আমার বাবা ভীষণ অসুস্থ, কিন্তু ডক্টররা বলছে তার কোনো শারীরিক সমস্যা নেই। কথাটা শুনে সম্রাট জিজ্ঞেস করে, সে কি ভূত বা আত্মায় বিশ্বাস করে? অঞ্জলি বলে, আগে তো এসবে বিশ্বাস করতো না, কিন্তু আশেপাশে অদ্ভুত সব ঘটনা দেখে এখন হয়তো সেও বিশ্বাস করছে। বাবা ঠিক করে কারোর সাথে কথাও বলে না, সারা রাত নিজের ঘরের লাইট জ্বালিয়ে রাখে। আসলে বাগানের মতো আমার বাবার অবস্থাও একই রকম। সব শুনে সম্রাটের কাছে কেসটা বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে কেসটা সমাধানে রাজি হয়ে যায়। অঞ্জলি সম্রাট আর জয়কে নিয়ে এয়ারপোর্টে এসে তার ভাইকে কল করে জানিয়ে দেয় সম্রাট আমার সাথেই আছে। সম্রাট প্লেনে অঞ্জলির পাশে বসে বলে, এখন আপনি যা জানতে চান সেটা প্রশ্ন করতে পারেন। অঞ্জলি বেশ আগ্রহ নিয়ে বলে, আপনার এই সেভেন সেন্সটা কিভাবে কাজ করে? সম্রাট বলে, এত দামি দামি জিনিসপত্র এমন বেপরোয়া ভাবে চলাফেরা কোনো বংশীয় পরিবারের মেয়েরই কাজ হবে। কয়েকদিন আগে নিউজ পেপারে আমার একটা ইন্টারভিউ ছেপেছিল, সেখানে আমার ফোন নাম্বার ছিল না, কিন্তু বাসার ঠিকানা ছিল। তাই আপনি ফোন না করে সোজা আমার বাসায় চলে এসেছেন। আপনার লেজার ট্রিটমেন্ট হওয়ার পর চোখে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও ম্যাগাজিন হাতে নেওয়ার সময় আপনি আগের অভ্যাসের কারণে চশমা ঠান্ডার মতো করে কপালে হাত দিয়েছিলেন। অঞ্জলি অবাক হয়ে বলে, কিন্তু আমি হিমাচল থেকে এসেছি, এটা কিভাবে বুঝলেন? সম্রাট বলে, আপনার ব্যাগের সাথে লেগে থাকা ট্যাগটা বলে দিচ্ছিল। আপনি যখন ব্যাগ থেকে ফোনটা বের করছিলেন তখন আপনার ব্যাগে গাড়ির চাবি দেখেছিলাম। আপনি সিমলা থেকে নিজে ড্রাইভ করে এসেছেন, মানে আপনি এখানে এসেছেন সেটা কাউকে জানাতে চাননি। অঞ্জলি অবাক হয়ে বলে, সবই মানলাম, কিন্তু আপনি আমার সম্পর্কের ব্যাপারে কি করে জানলেন? সম্রাট অঞ্জলির হাত থেকে ফোনটা নিয়ে বলে, এত বড় বাড়ির মেয়ে হয়েও এত কম দামি 6 মাসের পুরনো মডেলের ফোন ব্যবহার করার কারণ হলো এটা আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিয়েছে। অঞ্জলি অবাক হয়ে বলে, আমি ভেবেছিলাম আপনি এসব অনুমান করে বলছেন। সম্রাট বলে, আমি শিওর হয়ে তারপর কথা বলি। অঞ্জলি নিজেই ড্রাইভ করে জয় আর সম্রাটকে মহলে নিয়ে আসে। গাড়ি থেকে মাটিতে পা রাখতেই চারপাশে এক ঝড়ো বাতাস বইতে শুরু করে। সম্রাট আশেপাশে তাকিয়ে দেখে আসলেই বাগানের সব গাছপালা বেশ অদ্ভুত ভাবেই শুকিয়ে আছে। জয় সম্রাটের কানে কানে বলে, দেখে মনে হচ্ছে বাতাসের মধ্যে কেউ একজন আছে। অঞ্জলি সম্রাটের সাথে তার বড় ভাই সঞ্জয়ের পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই গাড়ি নিয়ে অঞ্জলি ছোট ভাই সেখানে আসলে সম্রাট অঞ্জলিকে বলে, এ হলো তোমার আরেক ভাই বিজয়, সে আমাকে ফেরত পাঠানোর বৃথা চেষ্টা করতে এসেছে। বিজয় গাড়ি থেকে নেমেই ড্রাইভারকে বেশ রেগে বলে, এনার সব জিনিসপত্র আমার গাড়িতে উঠিয়ে রাখো। এরপর সঞ্জয়ের কাছে এসে বলে, আমাদের বাসায় কোনো ডিটেকটিভের প্রয়োজন নেই। সঞ্জয় বিজয়ের কাছে হাত রেখে বলে, সম্রাট এখানে আমাদেরকে সাহায্য করতে এসেছে। বিজয় কিছু বলতে যাবে তার আগেই বাগানে একটা শুকনো গাছে হঠাৎ করেই আগুন ধরে যায়। মহলের সবাই আগুন নেভানোর জন্য ছুটে আসে। ব্যাপারটা দেখে সম্রাট বেশ অবাক হয়ে ভাবে, কোনো কারণ ছাড়াই গাছে আগুন লাগলো কিভাবে। সম্রাট বিজয়ের কাছে এসে বলে, আপনি চাইলে আপনার শরীর থেকে আসা লেডিস পারফিউমের গন্ধ আর প্রাইভেট জকিতে টাকা ইনভেস্ট করার সিক্রেটটা গোপন রাখতে পারি। সম্রাটের মুখ থেকে এমন কথা শুনে বিজয় বেশ অবাক হয়ে যায়। গাছের আগুন নিভিয়ে সঞ্জয় সম্রাটের কাছে এসে বলে, জানি না এসব কি হচ্ছে, হয়তো আমাদের বাসার উপর কারো নজর পড়েছে। মহলে ভূত আছে বলে অর্ধেক চাকর বাকর চলে গেছে। ও হ্যাঁ বিজয়, তুমি কি যেন বলছিলে? বিজয় বেশ ঘাবড়ে জানায়, না থাক কিছু না। সঞ্জয় বলে, সম্রাটের ব্যাপারে বাবাকে এখনই কিছু জানানোর দরকার নেই। সম্রাট অঞ্জলির বন্ধু মুম্বাই থেকে এসেছে, এটুকু বললেই হবে। সম্রাট ইশারা করলে বিজয় চুপচাপ সেটাই মেনে নেয়। রাতে অঞ্জলি সম্রাট আর জয়কে নিয়ে তার বাবা মাহেন্দ্রের সাথে দেখা করতে আসে। পায়ের শব্দ পেয়ে মাহেন্দ্র বলে, তোমার কল্পনা থেকেও অনেক বেশি কিছু পৃথিবী আর স্বর্গে আছে। সম্রাট বলে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট সিন 5। সম্রাটের মুখ থেকে এত পারফেক্ট জবাব শুনে মাহেন্দ্র বেশ খুশি হয়ে বলে, আমি অঞ্জলির মুখে তোমার কথা শুনেছিলাম, তবে এটা বুঝতে পারিনি তোমার জ্ঞানের ভান্ডার এত বেশি। সম্রাট জবাব দেয়, ক্ষমা করবেন, তবে আমি এতটাও বুদ্ধিমান না। আপনার বুক শেলফের উপর লেখা উক্তিগুলো দেখেই বইটার নাম বলেছি। মাহেন্দ্র সম্রাটের এমন বুদ্ধি দেখে বেশ ইমপ্রেসড হয়ে একটা কলম দেখিয়ে বলে, এর পেছনে কি গল্প আছে বলতে পারবে? সম্রাট কলমটা হাতে নিয়ে বলে, পাখির পালক থেকে কলমটা বানানো হয়েছে। মাহেন্দ্র কলমটা নিয়ে বলে, ভুল, কলম বানানোর পর এটা অমর হয়ে গেছে। এটা একটা দামি অ্যান্টিক কলম। এই কলম দিয়ে প্রায় 500 বছর আগে উইলিয়াম শেক্সপিয়ার একসময় লেখালেখি করত। তবে আসল কথা হলো আমাদের চোখ শুধুমাত্র সেগুলো দেখতে পারে যা আমাদের মস্তিষ্ক আগে থেকেই জানে। মাহেন্দ্র সম্রাটের সামনে বসে বলে, বন্ধু হয়ে এসেছো, বন্ধুর মতোই থাকো, বুদ্ধিমান বুদ্ধিমান খেলার দরকার নেই। মাহেন্দ্রর ঘর থেকে বেরিয়ে জয় বলে, অঞ্জলি ওর বাবার ব্যাপারে যা বলেছিল আর আমরা এখন যাকে দেখলাম তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। তার থেকেও বড় কথা, সে কি করে জানলো তুমি সম্রাট? সম্রাট বলে, সেই নিউজ পেপার থেকে জানতে
পেরেছে যেখান থেকে অঞ্জলি আমার অ্যাড্রেসটা পেয়েছে। কথা বলতে বলতেই সম্রাট বাগানের কাছে আসতেই সঞ্জয় সম্রাটের সাথে কৃষিবিদ আগ্নেয়হোত্রীর পরিচয় করিয়ে দেয়। সম্রাট আগ্নেয়হোত্রীকে জিজ্ঞেস করে, আপনি কি ভূতে বিশ্বাস করেন? আগ্নেয়হোত্রী বলে, আগে বিশ্বাস করতাম না, কিন্তু এই বাসায় যা হচ্ছে তা দেখে মনে হয় যেখানে বাস্তবতা শেষ হয় সেখান থেকেই এসবের শুরু। হঠাৎ সম্রাটের চোখ যায় বাসার বারান্দায় হাঁটতে থাকা একটা মেয়ের দিকে, যে বেশ অদ্ভুত ভাবে একদিকেই তাকিয়ে হাঁটছে। সঞ্জয় সম্রাটকে বলে, ও আমার ছোট বোন দিব্যা। ছোট থেকেই দিব্যা এমন একা আর শান্ত থাকে। সাইকিয়াট্রিস্টের কাছে ওর চিকিৎসা চলছে। তবে দিব্যার কান্না ভেজা চোখ দেখে সম্রাটের সন্দেহ হলেও সে কিছুই বলে না। অঞ্জলি সম্রাটকে তাদের বাগানের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ওই দেখো, সাদা কাপড়ে কিছু একটা বাগানের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। অনেকে খালি চোখেও এটা দেখেছে। জয় ভীষণ ভয় পেয়ে অঞ্জলিকে বলে, আমি আপনাকে একটা অনেক বড় তান্ত্রিকের নম্বর দিচ্ছি, আপনি বরং তার সাথেই কথা বলেন। অঞ্জলি হেসে বলে, কাল আমাদের বাসায় পূজা দিতে সত্যদেব নামের একজন বড় তান্ত্রিক আসবে। পরের দিন মহলে বেশ বড় করে একটা পূজা রাখা হয়। সত্যদেব মন্ত্রপাঠের সময় পরিবারের সবাই তাকে ঘিরে বসে থাকে। সম্রাট পুরো ঘটনাটা সিসিটিভি রুম থেকে দেখছে। পূজার মাঝখানে একটা কল আসলে মাহেন্দ্র ফোনটা একটা ছেলের হাতে দিয়ে দেয়। এটা দেখে সম্রাট সিসিটিভি অপারেটরকে জিজ্ঞেস করে, এই ছেলেকে? লোকটা বলে, এর নাম দীপক, মাহেন্দ্র স্যারের কোম্পানির ম্যানেজার। পূজার মাঝে সম্রাট বয়স্ক দম্পতিকে দেখে জিজ্ঞেস করে, এরা কারা? লোকটা বলে, এ হলো নারায়ণী আর তার স্বামী কিশোর। এরা 2 মাস আগেই পাশের বাসায় এসেছে। কিশোর স্যারও অ্যান্টিকের জিনিসপত্র বেশ পছন্দ করে, সেই কারণেই সঞ্জয় স্যারের সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। পূজা শেষে সত্যদেবের সাথে সাথে বাকি সবাই উঠে দাঁড়ালে সম্রাট বাইরে চলে আসে। সত্যদেব বাগানের পুড়ে যাওয়া একটা গাছের ডালে লাল কাপড় বেঁধে দেয়। সম্রাট দূরে দাঁড়িয়ে সব দেখছে। সত্যদেব বলে, আমি এই জায়গাটা ওই দুষ্টু আত্মা থেকে মুক্ত করে দিয়েছি। এরপর থেকে কেউ তোমাদের আর বিরক্ত করবে না। তবে একটা কথা মাথায় রেখো, কেউ যেন ভুলেও এই লাল কাপড়টা না খোলে। কাল সকালে সূর্যোদয়ের আগে যদি এখানে কোনো ফুল ফোটে তাহলে বুঝে নিবে বাগানটা অভিশাপ মুক্ত হয়ে গেছে। সবাই সত্যদেবকে প্রণাম করা শুরু করলে বাগানের বৈঠকখানার চালে কালো একটা ছায়া এসে পড়ে। বাগানের মতো দেখতে মহলের দেয়ালে তেমন একটা ছবির দিকে তাকিয়ে সম্রাট আনমনে বলে, আমি রহস্য খুব পছন্দ করি। ঠিক তখনই শান্তি তার অ্যাসিস্ট্যান্ট রানীকে নিয়ে ট্রেতে করে কফি নিয়ে আসে। শান্তি হলো বাসার কাজের লোক পুরান কাকার মেয়ে, আর শান্তির অ্যাসিস্ট্যান্ট হলো রানী। শান্তি বেশ চটপটে স্বভাবের, কারণে অকারণে শুধু বকর বকর করতে থাকে। সম্রাট কি খাবে জিজ্ঞেস করলে সম্রাট বলে, ব্ল্যাক কফি। শান্তি বলে, আপনাদের এখানে আসাটা কোনো কাজের না, কারণ আত্মা তো আর খুঁজে পাওয়া যায় না। কফি দিয়ে সেখান থেকে যাওয়ার সময় শান্তি ড্রেসিং টেবিলের উপর থেকে কিছু একটা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জয় ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে আসতেই বেশ অবাক হয়ে বলে, আমার ঘড়িটা কোথায় গেল? সম্রাট বলে, শান্তি এসেছিল, সেই নিয়ে গেছে। জয় অবাক হয়ে জিজ্ঞেস করে, সে নিয়ে গেল আর তুমি যেতে দিলে? সম্রাট বলে, কারণ ও চোর না। চোর হলে তোমার ওয়ালেটের বাইরে থাকা 1000 টাকাটাও নিয়ে যেত। চুরি করা ওর মানসিক রূপ। তখনই সম্রাট আয়নার মাঝে খেয়াল করে পর্দার আড়াল থেকে কেউ যেন তাদের কথা শুনছে। সম্রাট এক টানে পর্দা সরাতেই দেখি ড্রাইভার বোকার মতো তাদের দিকে তাকিয়ে আছে। সম্রাট জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হরি জয়ের কাছে এসে বলে, আমি তো আপনার কাছে এসেছি, আমি টিভিতে আপনার সব শো দেখেছি। জয় বেশ ভাব নিয়ে তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে বলে, কখনো মুম্বাইতে আসলে আমার সাথে দেখা করবে। হরি খুশি হয়ে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। সম্রাট মনে মনে বলে, মানুষ যা দেখায় সব সময় সেটাই সত্য না। পরের দিন সকালে শান্তি আপন মনে বাগানের মাছ দিয়ে হাঁটছে। হঠাৎই একটা ফুল ফুটে থাকতে দেখে খুশিতে দৌড়ে গিয়ে বলে, বাগানে ফুল ফুটেছে, তার মানে সেই খারাপ আত্মা চলে গেছে। এটা শুনে অঞ্জলিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। খবরটা পাওয়া মাত্রই সম্রাট ফুলটাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। জয় বলে, তুমি মানো আর না মানো, এখানে নিশ্চয়ই কোনো ভূত ছিল। এটা তোমার জীবনের সব থেকে ছোট কেস। সম্রাট তাকিয়ে দেখি মাহেন্দ্র মহলের বারান্দায় দাঁড়িয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে। তখনই অঞ্জলি খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে সম্রাটের কাছে এসে বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। সম্রাট অবাক হয়ে বলে, কিন্তু আমি তো কিছু করিনি। অঞ্জলি বলে, অনেক সময় কারো আসার কারণে অনেক পরিবর্তন আসে। কাল বাবার জন্মদিন, তার আগেই এই বাড়ি অভিশাপ মুক্ত হলো। আজ আমাদের বাসায় একটা ছোট পার্টির আয়োজন করা হয়েছে, তুমি আসবে তো? সম্রাট হেসে বলে, আমি অবশ্যই আসবো। বিকালবেলা পার্টিতে দাঁড়িয়ে সম্রাট জয়কে বলে, সব প্রশ্নের উত্তর জানতে আজকে রাতে থেকে ভালো সময় আর নেই। জয় অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে আত্মা এখনো যায়নি? সম্রাট বলে, যে আত্মার ভয়ে মহলের সবাই আতঙ্কে ছিল, সামান্য একটা লাল কাপড় দেখে সে পালিয়ে গেল। ওই পণ্ডিতের দোয়ায় হঠাৎই বাগানের ফুল ফুটলো। আত্মা চলে গেলেও মাহেন্দ্র প্রতাপের মন এখনো খারাপ। কেন? এমনিতেও রাত মানে সব রহস্যের উন্মোচন। জন্মদিন উপলক্ষে নাচের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, আর সম্রাট মহলের এক করে দাঁড়িয়ে সবার উপর নজর রাখছে। পার্টিতে পণ্ডিত সত্যদেবও এসেছে। আত্মীয় স্বজন ছাড়াও অফিসের সব লোকজন জন্মদিনের অনুষ্ঠানে এসেছে। বিজয় তো সারাক্ষণ ফোনের মধ্যেই লেগে আছে। সঞ্জয় সম্রাটকে তাদের লয়ার দীনেশের সাথে পরিচয় করিয়ে দেয়। দীনেশ অবাক হয়ে বলে, ইনি তো ফেমাস ডিটেকটিভ সম্রাট।
তখনই হঠাৎ সঞ্জয় স্ত্রী সুনিতা এসে সঞ্জয়কে বলে তাড়াতাড়ি চলো, দিব্যার শরীর আবার খারাপ করছে। সঞ্জয় আর সুনিতা তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সম্রাটকে এক নাগারে সেই দিকে তাকিয়ে থাকতে দেখি সুযোগ বুঝে দীনেশ একটা বল চেঞ্জ করে দেয়। সম্রাট এটা দেখে মুচকি হেসে বলে, শুনলাম মাহেন্দ্র স্যার নিজের সম্পত্তির দলিল বানিয়েছেন। দীনেশ বলে, বেশ তাড়াহুড়ার মধ্যেই মাত্র 2 দিনে দলিল বানিয়ে সেটা সিগনেচারও করে দিয়েছেন। হঠাৎ এসে অবাক হয়ে সম্রাটকে বলে, কিন্তু তুমি কিভাবে জানো? সম্রাট বলে, আপনার হাতে নীলকালি এখনো শুকায়নি, মানে একটু আগেই আপনি আঙ্গুলের ছাপ দিয়ে এসেছেন। আর আঙ্গুলের ছাপের দরকার তখনই পড়ে যখন বড় দলিল বা কন্ট্রাক্টে সাইন করা হয়। এদিকে সঞ্জয় দিব্যাকে শান্ত করার চেষ্টা করছে। সম্রাট খেয়াল করে অঞ্জলি কাকে যেন কল করছে আর বিজয়ও কল রিসিভ করে কার সাথে কথা বলছে। ততক্ষণে সঞ্জয় দিব্যাকে শান্ত করে নিচে নেমে এসেছে। নাচ গান শেষ হতেই সঞ্জয় উকিলকে বলে, আমার মনে হয় বাবা রেডি হয়ে গেছে, আমি গিয়ে বাবাকে নিয়ে আসি। তখন এই কাজের লোক পুরাণ চিৎকার করে বলে, বিজয় বড় সাহেবকে মেরে ফেলেছে। সাথে সাথেই সবাই দৌড়ে দোতলায় মাহেন্দ্রর ঘরে আসে। খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ফরেন্সিক টিম নিয়ে মাহেন্দ্রর বাসায় আসে। ইন্সপেক্টর খালিদ সবাইকে বলে, যতক্ষণ আমাদের কাজ শেষ না হবে কেউ এই ঘরে আসবেন না। হঠাৎ করেই এমন ঘটনায় সব অতিথিরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মাহেন্দ্রর পরিবারের সবার চেহারায় শোকের ছায়া। সম্রাট বেশ ভালো করে চারপাশে তাকিয়ে দেখে কোন জিনিসটা কোথায় কি আছে। রেবতীর শোকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা বিজয়ের কাছে যেতে গেলে ইন্সপেক্টর খালিদ বলে, মানা করেছি না, এখানে কেউ আসবে না, পেছনে যান। খালিদ বিজয়কে টেনে প্রাসাদের বাইরে আনে। সম্রাট পুরান কাকাকে কি হয়েছিল জিজ্ঞেস করলে সে অঝরে কান্না করে বলে, আমি কখনোই বুঝতে পারিনি প্রতিদিনের ঝগড়ার পরিণতি এমন কিছু হবে। রেবতী জানার আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে সব কথা শোনে। সম্রাট জিজ্ঞেস করে, ঝগড়াটা কেন হতো? পুরাণ বলে, বিজয়ের উল্টাপাল্টা স্বভাবের জন্য। বিজয়ের ব্যবসায় একদমই মন ছিল না, অযথা টাকা খরচ করত, তাই বড় সাহেব রেগে সব বন্ধ করে দেয়। সম্রাট জিজ্ঞেস করে, আজ পার্টিতে কি হয়েছিল? পুরাণ বলে, বড় সাহেব কল দিয়ে বলছিল এক জগ পানি নিয়ে যেতে। কল কাটতে গিয়ে শুনি বড় সাহেব বিজয়ের সাথে চিৎকার চেঁচামেচি করছে। কাছে গেলে শুনি সাহেব বলছে যে তোমার ফালতু কাজে আমি আর 1 টাকাও দিব না। আর বিজয় বলে, টাকা আমি যেভাবেই হোক নিয়েই ছাড়বো। তাদের এমন ঝগড়া প্রায় লেগে থাকে, তাই পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পানি নিয়ে গিয়ে দেখি বড় সাহেবের নিথর দেহ পড়ে আছে আর বিজয়ের হাতে বালিশ নিয়ে দাঁড়ানো। সম্রাট জিজ্ঞেস করে, আপনি বিজয়কে বালিশ সরাতে দেখেছেন নাকি চেপে ধরতে? পুরাণ বলে, সরাতে। কিন্তু কেন? সম্রাট বলে, আমি তো তাড়াতাড়ি কিছুই বলবো না, কিন্তু এইটুকু বলবো, আমাদের যার উপর সবচেয়ে বেশি সন্দেহ থাকে তাকেই বেশি বিশ্বাস করতে হয়। পরের দিন সকালে সম্রাট প্রাসাদে আসলে সঞ্জয় বলে, মানলাম ওর বাবার সাথে ঝগড়া হতো, কিন্তু তাই বলে কি সে বাবাকে হত্যা করবে? এমন তো না, তাই না? আমার মনে হচ্ছে খুনি অন্য কেউ। প্লিজ খুঁজে বের করো। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় গেস্টরা আসার সময় কেউ একজন সবার নজর এড়িয়ে ভেতরে ঢুকছে। সম্রাট জিজ্ঞেস করে, কে এটা? সঞ্জয় বলে, অনুজ, অঞ্জলির বয়ফ্রেন্ড। আমরা ওকে পছন্দ করি না, আর বাবা ওকে অঞ্জলির আশেপাশে ঘুরতে মানা করেছিল। অনুজ যে এসেছিল তা তো আমি জানতামই না। সম্রাট দীপকের ক্যারিয়ার ইনস্টিটিউটে জিজ্ঞাসাবাদ করতে আসে। সম্রাট জিজ্ঞেস করে, বিজয়কে নিয়ে আপনার কি মতামত? দীপক বলে, মালিকদের সম্পর্কে আমি কি বা বলতে পারি? আর তাছাড়া সঞ্জয় স্যারের যদি সন্দেহ থাকতো তাহলে কি সে ভাইয়ের জামিনের জন্য সারা রাত থানায় ঘুরতো? থানায় খালিদ তার সিনিয়র অর্জুনকে মাহেন্দ্র কেসের ডিটেলস বলছে। তখনই সেখানে সম্রাট আসে। অর্জুন বেশ অবাক হয়ে তাকিয়ে সম্রাটকে খালিদকে পরিচয় করিয়ে দিয়ে বলে, ও আমার বেস্ট স্টুডেন্ট। চোখের সমস্যার জন্য সম্রাটকে কাজ ছাড়তে হয়, কিন্তু ওর ব্রেন খুবই তুখর, সবসময় সত্যের সন্ধান করে। তা এখানে কি জন্য? সম্রাট বলে, মাহেন্দ্র প্রতাপ কেসের জন্য এসেছি। অর্জুন বলে, আরে খালিদও তো এই কেসই হ্যান্ডেল করছে। অর্জুন খালিদকে বলে, সম্রাটকে সাহায্য করো, আর দরকার পড়লে ওর সাহায্য নিও। অর্জুন চলে গেলে সম্রাট জিজ্ঞেস করে, আমি কি বিজয়ের সাথে দেখা করতে পারি? খালিদ বলে, স্যার যখন অনুমতি দিয়েছে তখন আর সমস্যা কোথায়? কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। ভেতরে এসে সম্রাট বিজয়কে বলে, যদি আমার সাহায্য চাও তাহলে সত্যি কথা বলবে। বিজয় বলে, বাবা আমাকে কল দিয়ে তার রুমে ডাকে, আমি যেতে মানা করেছিলাম, কিন্তু বাবা ধমক দিয়ে যেতে বলে, তাই রুমে যাই। রুমে ঢুকতেই দেখি বাবার মুখের উপরে বালিশ। বালিশ সরালে দেখি বাবা নিঃশ্বাস নিচ্ছে না। বাবাকে এইভাবে দেখে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকি। ঠিক তখনই পুরান কাকা এসে সবাইকে ডাক দেয়। সম্রাট বলে, দেখেন, সত্য কোনো কয়েনের মতো না যা দুটো পিঠ থাকবে, হয় আপনি সত্য বলছেন আর না হয় পুরান কাকা। বিজয়ের সাথে কথা বলে বের হলে অর্জুন সম্রাটকে ডেকে মাহেন্দ্র ল্যাপটপ দেখায়। অদ্ভুত কিছু মেইল এসেছে। প্রথম মেইল 1 মাস আগে, এরপর থেকে প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর মেইল এসেছে। প্রত্যেক মেইলের আইপি অ্যাড্রেস ভিন্ন, তাই ট্রেস করা সম্ভব হচ্ছে না। মেইলে লাল রঙের কিসব যেন লেখা, ডিকোড করাও সম্ভব হচ্ছে না। খালিদ বলে, এক্সপার্টের সাথে কথা বলেছি, তারা বলেছে এটা কোনো পুরাতন আফ্রিকান ল্যাঙ্গুয়েজ। সে মানে খোঁজার চেষ্টা করছে, শীঘ্রই কোনো ফলাফল পেয়ে যাব। সম্রাট এই মেইলগুলো তাকে ফরওয়ার্ড করতে বলে। রাতে প্রাসাদে এসে সম্রাট মেইলের পাজল সলভের চেষ্টা করছে। হঠাৎ খেয়াল করে মাহেন্দ্র রুমে কে যেন টর্চ জ্বালাচ্ছে। সম্রাট তাড়াতাড়ি দৌড়ে সেখানে গেলে কে যেন একজন টের পেয়ে বারান্দায় লুকিয়ে
লুকিয়ে পড়ে। সম্রাট ভেতরে ঢুকে লাইট জ্বালালে দেখা যায় দেওয়ালের আড়ালে সুনিতা দাঁড়িয়ে আছে। সম্রাট টেবিলের দিকে খেয়াল করে দেখে সেখানে ফোন নেই। তাই সেদিন কি হতে পারে মনে মনে সেটাই কল্পনা করতে থাকে। সম্রাট লক্ষ্য করে যদি মাহেন্দ্রকে ফোনে কথা বলতে বলতে বিজয় মেরেই থাকে তাহলে তার হাতের ফোন নিচে পড়ে থাকবে, কিন্তু না, সেদিনও ফোন এখানে ছিল না। তাহলে গেল কোথায়? সম্রাট টেবিলের কাছে এসে দেখে একটা ফাইল পড়ে আছে, যেটা উঠিয়ে দেখে তাতে গুরুত্বপূর্ণ কিছুই নেই। পর্দার আড়াল থেকে সুনিতা উকি মেরে দেখছে। সম্রাট একটা অ্যালবাম খুলে কিছু গ্রুপ ফটো দেখছিল। হঠাৎ কি মনে করে যেন স্তব্ধ হয়ে যায়। সন্দেহ হতেই পর্দা সরিয়ে দেখে সেখানে কেউই নেই। এই রহস্যে ঘেরা প্রাসাদের সবার ছবি কেটে সম্রাট বোর্ডে লাগিয়ে কার সাথে কার কি সম্পর্ক তা লিখে নেয়, আর সাথে সেই উল্টাপাল্টা অক্ষরে লেখা পাজেলও লেখে। জয় আসলে সম্রাট বলে, আমি পাজেল সলভ করেছি। গতরাতে মাহেন্দ্র প্রতাপের বুক সেলফে ডিটেকটিভ বই দেখেছি, সেখানে সাংকেতিক ভাষায় কিছু অর্থ লেখা ছিল। সেটা পরে জানতে পারলাম ওই পাজেলগুলোর কি মানে ছিল। যেমন এইচ এর জায়গায় যদি তার পরের অক্ষর আই, আর এর জায়গায় তার পরের অক্ষর এস, তাহলে হবে ইটস। এভাবে মেলালে প্রথম এই পাজেলের মানে হয় ইটস টাইম টু পে ইউর ওল্ড সিন, অর্থাৎ অতীতের পাপের জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে। জয় বলে, দাঁড়াও আমি একবার ট্রাই করি। বলি জয় পাজেল মিলিয়ে দেখে মৃত্যুই হলো তোমার শেষ মূল্য। সম্রাট বলে, হ্যাঁ, আর পার্টির আগের দিনের মেসেজ হলো জীবনের শেষ পরিণতি মৃত্যু, হ্যাপি বার্থডে। মানে এটা কোনো ভূত না, মাহেন্দ্র প্রতাপকে কেউ হুমকি দিচ্ছিল। এই সব খালিদকে জানালে খালিদ ধন্যবাদ দিয়ে বলে, আসলেই আপনি জিনিয়াস। সম্রাট জিজ্ঞেস করে পোস্টমর্টম রিপোর্ট কি বলছে। খালিদ বলে, মৃত্যু দম বন্ধের জন্যই হয়েছে। বিজয় জামিন পেয়ে গেছে। সম্রাট বলে, জামিন তো পেল, এখন দেখতে হবে মাহেন্দ্র প্রতাপ দলিলে কি লিখেছে। এদিকে উকিল মাহেন্দ্র প্রতাপের উইল পড়ে শোনায়। দলিলে লেখা সম্পত্তির 50% কোনো চ্যারিটিতে চলে যাবে, আর বাকি 50% তার সন্তানের মাঝে সমান ভাগে ভাগ হবে। এটা শোনার পরে বিজয় রেগে বলে, আমি মানি না, বাবা কখনোই পয়সা দান করেনি, আজ সে এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে। দীনেশ বলে, আইন এটাকেই তার শেষ সিদ্ধান্ত হিসেবে মেনে নিবে। সঞ্জয় জিজ্ঞেস করে, বাবা এটা সাইন কখন করেছিল। উকিল বলে, 11 তারিখ রাত 11:15। বিজয় অস্থির হয়ে জিজ্ঞেস করে, কিন্তু বাবা কেন দলিল বদলালো। সম্রাট জয়কে বলে, দলিল আর হত্যা দুটোই এক কারণেই হয়েছে। এই কেস রোজ নতুন এক মোড় নিচ্ছে। দলিল অনুযায়ী লাভ হয়েছে কোনো চ্যারিটির, কিন্তু এটার সাথে হত্যার কোনো কারণ দেখছি না। আবার পরোক্ষভাবে মানে এই চ্যারিটির নাম করে অন্য কারো সুবিধাও হতে পারে। যে হুমকি ভরা মেইল পাঠাচ্ছে সে হয়তো কোনো পুরনো শত্রু, কিন্তু সে প্রমাণ কেন ছেড়ে যাবে। বাগান শুকিয়ে যাচ্ছিল, বেলজিয়াম থেকে পণ্ডিত আসতেই আবার সব গাছ বেঁচে যায়। সবকিছুই পানির মতো পরিষ্কার, আবার সব মিথ্যা। এই রহস্যময় চক্রের রাস্তা অনেক আছে, কিন্তু গন্তব্যে কেবল একজনই পৌঁছাবে। জয় বলে, ঠিকই বলেছ, কিন্তু এসব প্রমাণ কিছু একটা ইঙ্গিত তো দিচ্ছে। সম্রাট বলে, স্মার্ট সে না যে প্রমাণ রেখে যায় না, স্মার্ট তো সে যে প্রমাণ তো রেখে যায় কিন্তু অন্যকে ফাঁসানোর জন্য। সম্রাট সঞ্জয়ের কাছে মেলে কথা জিজ্ঞেস করলে সঞ্জয় অবাক হয়ে বলে, কি, বাবাকে হুমকি দেওয়া হয়েছিল? আমি তো এইসবের কিছুই জানি না, কে করেছে এই কাজ। জয় বলে, এখনো তো জানি না, কিন্তু আপনাকে কারোর উপর সন্দেহ আছে। দীপকের কাছে আসে দীপক বলে, মানুষের সাফল্য দেখে তো অনেকেই জ্বলে, কিন্তু তার জন্য হত্যা করবে তা আমার মনে হয় না। প্রতাপ অনেক ভালো মানুষ ছিল, তাকে দেখে বাবার কথা মনে পড়তো। ব্যবসা ছাড়াও আরো অনেক কিছুই আমার সাথে শেয়ার করতো। সম্রাট জিজ্ঞেস করে, তাহলে কি সে কখনো হুমকির কথা বলেছিল? অঞ্জলির কথা জিজ্ঞেস করলে অঞ্জলি বলে, না, বাবাকে কেউ হুমকি দিতে পারে এটা তো কখনো চিন্তাও করিনি। সম্রাট জিজ্ঞেস করে, তার সবচেয়ে পুরনো বিশ্বস্ত কে? অঞ্জলি পুরাণের কাছে নিয়ে আসে। পুরাণ বলে 26 বছর আগের কথা, আমাদের বড় ম্যাডামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। জয় অবাক হয়ে জিজ্ঞেস করে, বড় ম্যাডাম? অঞ্জলি বলে, হ্যাঁ, বড় মা, সঞ্জয় ভাইয়া আর দিব্যা দিদির মা। পুরাণ কাকা বলে, নাগেন্দ্র নামের এক ব্যক্তি ছিল যে সাহেবের কাজে বাধা দিত। এক দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা যায়, কিন্তু একজনের লাশ পাওয়া যায় না। সেটা হলো 6 থেকে 7 বছরের ছেলের। মানুষ বলে সে নাকি এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় এটা আমাদের সবার জন্য একটা বড় রহস্য। অনেকে তো এটাও বলে ওই অ্যাক্সিডেন্ট আমাদের সাহেবই করিয়েছে। সম্রাট বলে, হয়তো এটা কোনো সুইট স্ট্রেঞ্জ রিভেঞ্জ। এখন সবকিছু ক্লিয়ার, এই ভয়ের জন্যই হয়তো সে দলিল বদলে দিয়েছে। পুরাণ কাকা কান্না করতে করতে বলে, এখন এগুলো করে কি লাভ, যার যাওয়ার সে তো চলেই গেছে। তখনই খালিদ কল দিলে সম্রাট কল রিসিভ করলে খালিদ বলে, অনুজ উধাও হয়ে গেছে। সম্রাট বলে, আমি খুঁজে বের করছি, তুমি ঠিকানা দাও। রাতে সম্রাট অনুজের ঠিকানায় আসে। বাড়ির মালিক দরজা খুলতে খুলতে বিড়বিড় করে। সম্রাট অনুজের কথা জিজ্ঞেস করলে মালিক বলে, সে তো উপরে থাকে, কিন্তু কয়েকদিন থেকে সে নিখোঁজ। অনাথ আশ্রমে বড় হয়েছে, কোনো আত্মীয় স্বজনও জিজ্ঞাসা করার মতো নেই। সম্রাট অনুজের রুমে চাবি চাইলে মালিক বলে, তার কাছে অনুমতি না নিয়ে কিভাবে দিব। সম্রাট জিজ্ঞেস করে, একটু আগে আপনি কি বলছিলেন বিড়াল কান্না করে? মালিক বলে, জি স্যার, অনেক। সম্রাটের কিছু না বলে সেখান থেকে দেয় হাঁটা। জয় সম্রাটকে বলে, আমি সব বুঝে গেছি, অনুজি সেই ছোট বাচ্চা যে এখন পরিবারের হত্যার বদলা নিয়ে পালিয়ে গেছে। সম্রাট বলে, হতেও পারে। আপনি এক কাজ করেন, আপনি বাসায় ফিরে যান, আমার একটা কাজ আছে, পরে আসি।
আসছি। সম্রাট অনুজের বাসার পেছনের পাইপ বেয়ে উপরে ওঠে। ভেতরে এসে টেবিলের উপরে গুঁড়া দেখে প্রথমে ছবি তোলে, এরপর চেখে দেখে এটা আসলে ড্রাগস। একটা ড্রয়ারে কিছু ছবি খুঁজে পায়। পরের দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে অঞ্জলি অনুজকে কল দিচ্ছে। তখনই সম্রাট এসে বলে ওকে আর পাবেন না। পার্টির রাত থেকেই অনুজের ফোন বন্ধ। অঞ্জলি বলে কিভাবে জানেন? এটা জিজ্ঞাসা করবো না, কিন্তু এইটুকু বলবো ওর সাথে এখন আমার আর সম্পর্ক নেই। সম্রাট বলে আপনাকে কিছু জিনিস দেখাতে চাই। তখনই ড্রাইভার এসে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। সম্রাট ছবিগুলো অঞ্জলিকে দেখালে অঞ্জলি অবাক হয়ে যায়। এগুলো অঞ্জলির সাথে অনুজের ব্যক্তিগত কিছু ছবি, যেটা দিয়ে সে হয়তো অঞ্জলিকে ব্ল্যাকমেল করার প্ল্যান করছিল। সম্রাট বলে অনুজের কম্পিউটার থেকে সব রিড করে দিয়েছি, এগুলো আপনি পুড়িয়ে ফেলেন। বাবা মা যা বলে ভুল মনে হলো আমাদের ভালোর জন্যই বলে। ড্রাইভার হরি কিছু না বলি সেখান থেকে চলে যায়। সম্রাট জিজ্ঞেস করে পার্টিতে অনুজ আপনাকে কি বলেছিল? অঞ্জলি হতবাক হয়ে জিজ্ঞেস করে অনুজ পার্টিতে এসেছিল? আমার সাথেও দেখা হয়নি, তবে কল দিয়েছিল। আমার পরিবার সম্পর্কে কিছু বলতে চাচ্ছিল। সম্রাট জিজ্ঞেস করে আপনাকে কখনো মনে হয়নি যার সাথে জীবন কাটাতে চান তার অতীত সম্পর্কে জানি? অঞ্জলি বলে মন প্রশ্ন করতে জানে না, শুধু বিশ্বাস করতে জানে। সম্রাট আর জয় খালিদের সাথে দেখা করতে এক রেস্টুরেন্টে আসে। খালিদ বলে অনুজ এতিমখানায় বড় হয়েছে, তাই ক্যারেক্টারের কোনো দাগ নেই। জয় বলে দাগ ছিল না, কিন্তু এখন আছে, একদম থ্রিলার মুভির মতো। বাবা মায়ের মৃত্যুর বদলেতে একটা ছেলে ফিরে আসে, হত্যাকারীর মেয়েকে প্রেমের ফাঁদে আটকিয়ে বাসায় আসে, এরপর হুমকি দিয়ে দলিল পরিবর্তন করায়, আর শেষমেশ জন্মদিনে তাকে খুন করে। সম্রাট বলে জীবনের মোড় কখন ঘুরে যায় কেউ জানে না, জীবন কোনো সিনেমা না। সবকিছু মানলাম, কিন্তু অনুজের মেইল পাঠানো আর মালির ভূত সেজে গাছ উপড়ে ফেলার কি দরকার ছিল? আরো একটা কথা, অনুজ যদি শহর ছেড়ে পালাতো তাহলে তার বাসায় সব জিনিসপত্র রেখে যেত না। পার্টির সিসিটিভি ফুটেজ দেখেছি, অনুজকে চোরের মতো আসতে দেখা যায়, কিন্তু বের হতে না। কোথায় যেতে পারে? অনেক চিন্তা ভাবনার পরে সম্রাট বলে অনুজ এখানেই কোথাও আছে, সে পালায়নি। সম্রাট দৌড়ে বাইরে এসে প্রত্যেক ক্যামেরা ডিরেকশন দেখে বলে এদিকে গেলে এই ক্যামেরা ধরা পড়তো আর ওইদিকে গেলে ওই ক্যামেরায়, কিন্তু একটাতেও দেখা যায়নি। তাহলে গেল কোথায়? হঠাৎ কি মনে করে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। জঙ্গলে একটা রুম দেখে তার জানলা খুলে কিছু দেখে মুচকি হাসি দেয়, মানে অনুজকে খুঁজে পেয়েছে। লাশ বের করে আনলে দেখা যায় অনুজের মাথা উল্টা দিকে ঘুরানো। এতদিন ধরে এমন পড়ে থাকার জন্য লাশ কেমন সাদাটে হয়ে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। খালিদ ফরেন্সিক টিম নিয়ে চলে আসে। সবার চেহারায় একটা সন্দেহ আর ভয়ের ছাপ দেখা যায়, কিন্তু সম্রাট হাসছে। মাহেন্দ্র শোকসভা থেকে একে একে সবাই চলে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে সম্রাট সবাইকে খেয়াল করছে। রেবতীর দিকে তাকিয়ে দেখে সে বারবার ঘড়ি দেখছে, যেন তার কোনো তাড়া আছে। হাতে দেখে নেল পালিশও লাগানো, মানে হয়তো সে পার্টিতে যাবে। বিজয় ফোন নোটিফিকেশন আসলে সে দুটো ফোন বের করে। এদিকে নারায়ণে কিছুটা অস্বস্তি বোধ করছে। অতিরিক্ত চিন্তায় হাতের ঘড়িও উল্টা পড়েছে। প্রতিবেশীর মৃত্যুতে এতটা বেখেয়াল হওয়া আসলেই বেশ বেমানান। হয়তো এর সাথে প্রতাপের কোনো গভীর সম্পর্ক ছিল, নয়তো কোনো গভীর গল্প। জয় এসে সম্রাটের কানে কানে বলে আমাদের তো সব হিসাবই উল্টা হয়ে গেল, যার উপর সন্দেহ ছিল সেই মারা গেল। কে করছে এসব? সম্রাট বলে খুব শীঘ্রই জেনে যাব। সম্রাট সবার সামনে এসে বলে আমি জানি এটা সঠিক সময় না, কিন্তু আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমি হত্যাকারীর খুব কাছে পৌঁছে গেছি। খুব দ্রুতই আমি তার ভদ্রতার মুখোশ খুলে দিব। সবাই একে অপরের দিকে তাকায়। প্রাসাদ থেকে বের হয়ে গাড়ি করে কোথায় যাওয়ার সময় জয় অভিমান করে বলে তুমি বদলে গেছো, আমাকে কেন বললে না কি আসল খুনি? সম্রাট বলে আমি নিজেই তো জানি না, আমি তো শুধু একটা ঢিল ছুঁড়েছি। দোয়া করো যেন খুনি সেই ফাঁদে পা দেয়। সম্রাট আর জয় একটা স্কুলের আঙিনায় আসলে এক ভিক্ষুক এসে ভিক্ষা চায়। জয় ভিক্ষা দিলে সেও জয়কে একটা প্যাকেট ধরিয়ে দেয়। জয় বলে বাহ, এখানে ভিক্ষুকরা তো ভালো, নিয়ে আবার দিয়েও দেয়। জয় প্যাকেট খুলে দেখে তাতে একটা বোম। ভয়ে জয় কাঁপতে থাকে। সম্রাট বোমটাকে ক্যালকুলেশন করে দেখে এটা আসলে বোম না, বরং তাতে একটা চিরকুট আছে। জয় দেখে চিরকুটে লেখা পরের বার কিন্তু আসল বোম হবে, তাই ভালোই ভালোই এখান থেকে পালাও। বোমের ম্যাটেরিয়াল দেখে সম্রাট বলে এটা কোনো অফিস টেবিলের কলম আর টেপ। দেখে বোঝা যাচ্ছে সে প্রফেশনাল না, কিন্তু তার সাহস অনেক। আর হ্যান্ড রাইটিং বলছে তার হিন্দিও বেশ ভালো। আরে এ তো একদম লটারি। খালিদের কাছে এসে সম্রাট বলে খুনি আশেপাশেই কোথাও আছে। আচ্ছা অনুজের পোস্টমর্টম রিপোর্ট এসেছে? খালিদ বলে হ্যাঁ, তবে একটা অবাক করা ব্যাপার হলো দুজনের মৃত্যুর সময়টা প্রায় একই। খালিদ বলে হতে পারে আগে মাহেন্দ্রকে মেরে তারপর অনুজকে মেরেছে। জয় বলে এমন তো হতে পারে একজন উপরে মাহেন্দ্রকে মারছিল আর একজন নিচে অনুজকে। সম্রাট বলে হতে পারে। বাসায় ফিরে জয় বলে একটা কথা তো বলাই হয়নি, এমন তো হতে পারে যে হুমকি দিচ্ছিল সেই দুটো খুন করেছে। সম্রাট বলে সম্ভব না, একই সময়ে দুই জায়গায় থাকা যায় না। অনুজকে যে মেরেছে সে নির্দয় আর নিষ্ঠুর, কিন্তু মাহেন্দ্রকে যে মেরেছে সে অতটা নিষ্ঠুর না। হুমকি দেওয়া ব্যক্তি জানে মাহেন্দ্র ভূত পেতে ভয় পাবে না, তাই হুমকি দিচ্ছিল। উদ্দেশ্য এক, কিন্তু ষড়যন্ত্রকারী অনেক। এখানে সবাই যে যার স্বার্থ হাসিলে ব্যস্ত, আর কেউ একজন তার সুযোগ নিয়েছে। এখন কে সব করছে এটাই খুঁজে বের করতে হবে। সম্রাট ডার্ট ছুড়ে মারলে সেটা হরি ছবির উপরে গিয়ে পড়ে, মানে যে অঞ্জলি ড্রাইভার। সম্রাট উপরে ছাদ এসে দেখে এই তুষারপাতের মধ্যে
মধ্যেও অঞ্জলি দাঁড়িয়ে আছে। সম্রাটকে দেখে অঞ্জলি ধন্যবাদ দিয়ে বলে, ওদের জন্য কষ্ট হচ্ছে না, কিন্তু বাবাকে খুব মিস করছি। সম্রাট জিজ্ঞেস করে, আপনার ড্রাইভার হরিকে দেখছি না, আগে তো অনেক কমেডি করতো। অঞ্জলি বলে, হ্যাঁ আমিও খেয়াল করেছি, বাবার মৃত্যুর পর থেকে সে কেমন যেন উদাসীন হয়ে গেছে। বলছিল একবার পুলিশের তদন্ত শেষ হয়ে গেলে চাকরি ছেড়ে দিবে। সম্রাট বলে, আমি এখনই ওর সাথে দেখা করতে চাই। অঞ্জলি সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে এসে দেখি রুমে তালা মারা। অঞ্জলি কল দিলে হরি বলে, আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি, ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসবো। এদিকে বারান্দা থেকে যাওয়ার সময় জয় একটা কয়েন নিয়ে জানার চেষ্টা করছিল অ্যাটাকার আবার অ্যাটাক করবে কিনা। কয়েনটা চেলে মারলে সেটা কিছু দূর গিয়ে পড়ে। জয়ের কয়েনটা তুলতে গিয়ে দেখি পেছন থেকে দিব্যা এসে জয়ের কলার চেপে ধরে। দম আটকে জয় অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সুমিতার সবার থেকে ক্ষমা চেয়ে বলে, আসলে ছোটবেলায় দিব্যা তার মায়ের আত্মহনন দেখার পর থেকেই মেন্টালি ডিস্টার্ব থাকে আর এমন আচরণ করে। সম্রাট বলে, জয় ঠিক আছে, আপনারা দিব্যাকে দেখেন। জয় এসে সম্রাটকে ডেকে বলে, আমি বলছি ওই পাগল দিব্যাই মাহেন্দ্র আর অনুজকে মেরেছে। সম্রাট হাতে পাত্তা না দিয়ে বলে, তুমি আরাম করো, হরি পালানোর আগে তার সাথে দেখা করে আসি। কম সময় ওর এত টাকা ইনকাম কিভাবে করলো জানতে হবে। সম্রাট জয় আর অঞ্জলিকে নিয়ে হরির রুমে এসে দেখি তার রুমে কোনো কাপড় চোপড় নেই, মানে সে পালিয়েছে। সম্রাট ট্রাঙ্ক খুলে তাতে মুম্বাইয়ের ট্রেনের টিকিট পায়। জয় জিজ্ঞেস করে, কিন্তু হরি এখন কেন পালাবে? সম্রাট বলে, ভয় পেয়েছে তাই। রিমোট হাতে নিয়ে দেখে সেটা ধুলোয় ভরা, মানে মাহেন্দ্রর মৃত্যুর পর থেকে হরি টিভি দেখেনি। সম্রাট লাইট জ্বালালে বুঝতে পারে হরি একটু আগেই রুমে এসেছিল, কারণ সেখানে কোনো ময়লা নেই। সম্রাট খেয়াল করে টেবিলের নিচে পানির মটকা। এই ঠান্ডায় কে মাটির মটকা থেকে পানি খাবে? সম্রাট মটকার ভিতরে হাত দিয়ে এক বান্ডিল টাকা বের করে। অঞ্জলি অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা হরি কোথায় পেল? সকালে সম্রাট এসে জয়কে ঘুম থেকে ডেকে উঠিয়ে বলে, চলো হরির লাশ দেখতে যাব, মানে খুনি হরিকেও শেষ করে দিয়েছে। পুলিশ হাইওয়েতে হরির লাশ খুঁজে পায়। সম্রাট ক্রাইম স্পটে আসলে খালিদ বলে, এটা হিট অ্যান্ড রান কেস। কাল রাতে ঘটনাটা ঘটে এলাকাবাসী সকালে খেয়াল করে। সম্রাট খেয়াল করে সামনে বাস স্ট্যান্ড, সেখানে দৌড়ে গিয়ে আবার পেছনে এসে কি একটা ক্যালকুলেশন করে বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং খুন। খালিদ জিজ্ঞেস করে, তুমি শিওর? সম্রাট বলে, 100%। কাল সন্ধ্যায় এমন নিস্তব্ধ জায়গায় হরি হাঁটতে তো বের হয়নি, অবশ্যই কেউ তাকে ডেকেছিল, তাই 7টার দিকে সে এখানে অপেক্ষা করছিল। যখন ওই ব্যক্তিকে দেখতে পায় তখন হাত উঁচু করে গাড়ি থামাতে চায়, কিন্তু যখন দেখে গাড়ি থামছে না সে দৌড়ানো শুরু করে, আর মুহূর্তের মধ্যেই গাড়িটা তাকে পিষে দিয়ে চলে যায়। সম্রাট বলে, খুনি অনেক চালাক, সবসময় আমাদের থেকে এক কদম আগে চলছে। নারায়ণী জগিং করার সময় রাস্তায় সম্রাটের গাড়ি দেখে গাড়ি দাঁড় করে জিজ্ঞেস করে, এত সকালে কোথা থেকে আসছো? সম্রাট বলে, হরির খুন হয়েছে। কথাটা শুনে নারায়ণী চমকে জিজ্ঞেস করে, কে করেছে সব? সম্রাট বলে, আপনি। নারায়ণী হতভম্ব হয়ে যায়। সম্রাট বলে, আপনি জগিং কবে থেকে শুরু করলেন? নারায়ণী বেশ ঘাবড়ে বলে, আমি তো সবসময় জগিং করি, কিন্তু হরিকে মারলো কে? সম্রাট বলে, যে মাহেন্দ্র প্রতাপকে মেরেছে সেই খুনটা করেছে। নারায়ণী বলে, তুমি না বলেছিলে তাকে শীঘ্রই সামনে আনবে? সম্রাট বলে, এই জন্যই তো হরিকে মেরেছে। নারায়ণীর কথা না বাড়িয়ে চলে যেতে গেলে সম্রাট গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে, লখনউ সিটি কলেজ কত নম্বর ব্যাচ? নারায়ণী বেশ ঘাবড়ে আমতা আমতা করলে সম্রাট বলে, মাহেন্দ্র প্রতাপও একই কলেজের, আপনারা কি একসাথে ছিলেন? নারায়ণী বলে, না আমার মনে পড়ছে না। সম্রাট বলে, ও আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনাদের দেখা হয়েছিল, আপনাদের কয়েকদিন আগেই দেখা হয়েছিল। নারায়ণী চলে গেলে জয় এসে জিজ্ঞেস করে, কি জানতে চাচ্ছিলেন? কি জানতে চাইলে? সম্রাট কাকে যেন মেসেজ করে বলে, কাউকে খুঁজতে হলে নিজেকে আগে লুকাতে হয়, বুঝেছেন? বলে গাড়িতে উঠে বলে, রিপ্লাই আসতে জানাবেন। প্রাসাদে ফিরে সম্রাট তাদের রুমে আসলে বুঝে যায় কেউ তাদের রুমে এসেছিল, কারণ সবকিছুর পজিশন বেশ বদলে গেছে। জয় জিজ্ঞেস করে, কে? সম্রাট বলে, সেটা পরে দেখছি, আগে তাদের সাথে দেখা করে আসলাম, তাদের নিয়ে চিন্তা করতে হবে। মানে নারায়ণী। প্রশ্ন হলো, সে মিথ্যা কেন বলল? শত্রুতা নাকি বন্ধুত্ব? জয় জিজ্ঞেস করে, তার মানে কিশোর এই বয়সে বিধবা হবে? সম্রাট অবাক হয়ে মানে জিজ্ঞেস করলে জয় বলে, তোমার উপর যার নজর পড়ে সেই মারা যায়, প্রথমে অনুজ, তারপর হরি, আর এখন নারায়ণী। তখনই জয়ের ফোনে মেসেজ আসলে জয় বলে, আরে এটা তো সেই ভুলভাল মেসেজ। সম্রাট খুশিতে ফোন কেড়ে নিয়ে বলে, ইয়েস, আমি পাজল সলভ করে ফেলেছি, একে আমি কোড মেসেজ পাঠিয়েছিলাম, এখন হাইড অ্যান্ড সিক ওভার, কখন কোথায় দেখা হবে জিজ্ঞেস করো। অপর পাশ থেকে রিপ্লাই আসে জগার্স পার্কের লাস্ট বেঞ্চে। জয় বলে, এ তো সে যে মাহেন্দ্র প্রতাপকে হুমকি দিত, আর তুমি তাকে আমার নম্বর দিয়ে দিলে? সম্রাট বলে, হ্যাঁ। জয় বলে, তুমি বন্ধু নাকি শত্রু? মুম্বাইতে গিয়ে আগে এই নম্বর পরিবর্তন করব। সম্রাট বলে, কিচ্ছু করা লাগবে না, তিহার জেল থেকে সে এমনি কিছু করতে পারবে না, আপাতত খালিদকে ডেকে কাল সকালে দেখা করার জন্য বলো। পরের দিন সকালে পার্কের বেঞ্চে সম্রাট বসা, আর পেছনের এক বেঞ্চে খালিদ আর জয় বসা। খালিদ বন্দুক তাক করে বসে আছে, যদি খুনি এসে পালাতে যায় তাহলে সাথে সাথেই গুলি করবে। একজন ওভারকোট পরে সম্রাটের দিকে হেঁটে আসে, পেছন থেকে মহিলা কণ্ঠে জিজ্ঞেস করে, কি জানো তুমি? সম্রাট টুপি খুলে বলে, জগিং তো শুরু করেছেন, কিন্তু পালাতে পারবেন না। মহিলাটা আর কেউ নয় বরং নারায়ণী। নারায়ণীর সম্রাটকে দেখে চমকে যায়। সম্রাট ডেকে তাকে পাশে বসিয়ে বলে, ভূতের কাহিনী আর হুমকি ভরা মেইলে যখন কাজ
কাজ হয় না তখন আপনি নিজ হাতে মাহেন্দ্র প্রতাপকে হত্যা করেন। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? সম্রাট বলে, মাহেন্দ্রর কলেজ অ্যালবামে আপনার ছবি দেখেই সন্দেহ হয়েছিল। এরপর যখন আপনি মিথ্যা বললেন তখন সন্দেহ আরো তীব্র হয়। কেন মেরেছেন? নারায়ণী বলে, আমি ওকে মারিনি, সত্যি কথা বলছি। সম্রাট বলে, সত্যি যাই হোক না কেন পরিণতি সুন্দরী হয়, তাই সত্যি বলুন। নিরুপায় হয়ে নারায়ণী বলে, বহু বছর আগের করা একটা ছোট্ট মজার রিটার্ন গিফট এত ভয়ানক হবে আমি কখনো ভাবিনি। হোস্টেলে থাকতে আমার জন্মদিনের দিন বাসায় কথা বলছিলাম, হঠাৎ সব লাইট বন্ধ হয়ে অন্ধকারে ছেয়ে যায়। সামনে থেকে ভূতের ড্রেস পরে কাউকে এগিয়ে আসা দেখে ভয়ে আমি দৌড়ে পালাই। সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে আমার পায়ে আঘাত পাই। সবাই এসে আমাকে ধরে উঠায়। এই প্ল্যান মাহেন্দ্র ছিল, কিন্তু এমন হবে সে নিজেও বুঝতে পারিনি। এই জন্য অনেকবার ক্ষমাও চেয়েছে, তাই আমিও তাকে সেভাবেই ভয় দিতে চেয়েছিলাম। কলেজের পর 2 মাস আগে তার সাথে দেখা হয়। সেই কলেজ পাস করার পরে এত বছর পর 2 মাস আগে তার সাথে দেখা হয়। আমি তাকে আগেই চিনতে পারি, কিন্তু সে আমাকে চিনতে পারে না। এই সুযোগ নিয়ে আমি মাহেন্দ্রকে কোড মেসেজ পাঠানো শুরু করি। মাহেন্দ্র কলেজে কোড রিডার ব্যবহার করত। আমি ভেবেছিলাম সে বুঝে যাবে, কিন্তু সে বোঝেনি। তারপরে ভূতের কাহিনী শুরু হয়। তার চেহারায় ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার ছোট বদলা তার 68তম জন্মদিনে পূরণ হয়ে যেত। কলেজ ফটো গিফট দিয়ে তাকে সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই বাকি সব তুমি জানো। দ্বিতীয় রাতে আমি মাহেন্দ্র রুমে মেলগুলো রিড করতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ যে ওই ল্যাপটপে পুলিশ নিয়ে গিয়েছিল। নারায়ণী কান্না করতে করতে বলে, এই কথা তোমাকে ছাড়া আর কাউকে বলিনি, আমার স্বামীকেও না। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে প্লিজ কাউকে কিছু বলবে না। পার্ক থেকে বের হওয়ার সময় সম্রাট খালিদ কিংবা জয় কাউকেই বলে না যে এসব নারায়ণী করেছিল, আর মেইলের ব্যাপারটাও ধামাচাপা দিয়ে দেয়। বাসায় এসে সম্রাট দেখে অঞ্জলি কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সম্রাট কারণ জিজ্ঞেস করলে অঞ্জলি বলে গাড়ি নেই। সম্রাট তার গাড়ি দিয়ে দেয়। অঞ্জলি চলে গেলে কেউ একজন গেটে দাঁড়িয়ে মেসেজ করে। সম্রাটের ফোনে মেসেজ আসে, এই খেলা এই বিজয়ের, এর থেকে পা সরিও না, বি সি কে স্পর্শ করবে না, যেই তীর হবে 50 দায়ী হবে বোমের। সম্রাট এমন অদ্ভুত ধাঁধা দেখে চিন্তায় পড়ে যায়। অনেক চিন্তার পর সম্রাট ধরতে পারে এবিসি তো গাড়ির শব্দ, এক্সেলেটর, ব্রেক আর ক্লাচ, মানে অঞ্জলির জীবন এখন ঝুঁকিতে। সম্রাট তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে যায়। অঞ্জলিকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আপনি? অঞ্জলি মল রোডের কথা বললে সম্রাট বলে, আমার কথা খেয়াল করে শোনো, গাড়ির স্পিড 50-এর নিচে আসতে দিবে না, আর একটুও ঘাবড়াবে না। আমার উপর বিশ্বাস থাকলে যেমন বলি তেমনটাই করো। সম্রাট অনেকবার চেষ্টা করে, কিন্তু তবুও গাড়ির স্পিডের সাথে তার দৌড়ের স্পিড ম্যাচ হয় না, আর গাড়ি পর্যন্ত পৌঁছেও হাতছাড়া হয়ে যায়। এরপর সে ক্যালকুলেশন করা শুরু করে, গাড়ির গতি আর তার গতির ক্যালকুলেশন করে পুরো বাজারের ভেতর দৌড়ানো শুরু করে, কিন্তু সেটাও বিফলে যায়। না পেরে সম্রাট এক জিপ গাড়ি নিয়ে চালানো শুরু করে। অঞ্জলি ভয়ে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই সম্রাটকে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর সম্রাট 2 গাড়ি সমান স্পিডে নিয়ে অঞ্জলির গাড়ির দরজা খোলে। এরপর সুযোগ বুঝে ওই গাড়িতে লাফ দিয়ে উঠে যায়। সম্রাট জিজ্ঞেস করে, আমাকে বিশ্বাস করো? অঞ্জলি কান্না করতে করতে বলে, হ্যাঁ। সম্রাট বলে, তাহলে চলো লাফ দেই। সম্রাট অঞ্জলিকে নিয়ে গাড়ি থেকে লাফ দেয়। সাথে সাথে অঞ্জলি অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে আনার খবর পেয়ে সুনিতা আর সঞ্জয় এসে সম্রাটকে ধন্যবাদ দেয়। ডক্টর এসে বলে, ভয়ের কিছুই নেই, শকে ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, আপনারা চাইলে এখন নিয়ে যেতে পারেন। সম্রাট কি একটা মনে করে বাইরে এসে খালিদকে কল দিয়ে বলে, একটা মেসেজ পাঠিয়েছি, নম্বরটা কার খুঁজে বের করো। খালিদ বলে, ঠিক আছে, কাল সকালের মধ্যেই পেয়ে যাবে। সম্রাট জয়কে বলে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা। এরপর সব অন্ধকার দূর হয়ে গেলে আলো ফিরে আসবে। প্রাসাদে ফিরে জয় আজ কি কি হয়েছে বলছে। হঠাৎ তখনই দরজায় কে যেন নক করে। জয় দরজা খুলে দেখে কেউ নেই। পেছন থেকে সম্রাট বলে, নিচে তাকাও। নিচে একটা গিফট বক্স দেখে জয় ভয়ে কাঁপতে থাকে। আবারও কি বোম দিয়ে গেছে? সম্রাট বক্স খুললে জয় এক ঝাঁপে নিচে শুয়ে পড়ে। সম্রাট দেখে একটা আর্টিফিশিয়াল ফুল, যার পাপড়িতে গানের ছন্দ লেখা আর একটা চিরকুটে ধন্যবাদ দেওয়া, মানে এটা অঞ্জলি পাঠিয়েছে। অঞ্জলি পুকুর পাড়ে বসে গিটার নিয়ে সম্রাটকে ধন্যবাদ দেওয়ার গান গাচ্ছিল। সম্রাট পাশে এসে বসে গিফটের জন্য ধন্যবাদ দেয়। অঞ্জলি বলে, না না, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত, আপনি না থাকলে। সম্রাট বলে, আসলে আমি তো নিজের জীবন বাঁচাচ্ছিলাম, মানে বোম তো আমার গাড়িতে ছিল, তুমি তো অজান্তেই আমার মৃত্যুকে নিজের করে নিচ্ছিলে। অঞ্জলি মুচকি হেসে বলে, আমি জেনে শুনেও এটাই করতাম। সম্রাট কারণ জিজ্ঞেস করলে অঞ্জলি কথাটা হেসে উড়িয়ে দেয়, মানে অঞ্জলি মনে মনে সম্রাটকে পছন্দ করে। পরের দিন থানায় আসলে খালিদ বলে, ওই নম্বরটা সেই মালির নামে রেজিস্টার করা, যাকে চোরের অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এখন বন্ধ, কিন্তু কিছুক্ষণ আগে মাহেন্দ্র ম্যানশনে অন হয়েছে। এই কথা শুনে জয় হতবাক হয়ে যায়। খালিদ কলিস দেখিয়ে বলে, এটা থেকে প্রমাণিত যে ওই ফোন দিয়ে অনেকবার সত্যজিৎ পণ্ডিতের সাথে কথা বলা হয়েছে। সে আজকেই বেলজিয়াম থেকে ফিরেছে, কাছেই তার আশ্রম। সম্রাটের সেখানে এসে সত্যদেবকে ডাক দিলে সে কোনো নড়াচড়া করে না। খালিদ ভাবে সে হয়তো ধ্যানে মগ্ন, কিন্তু সম্রাট বুঝে যায় কিছু একটা ঝামেলা তো আছে। এগিয়ে এসে কাঁধে হাত দিয়ে ডাক দিলেই পণ্ডিত পড়ে যায়। দেখা যায় পিছনে চাকু মারা, আর সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সম্রাট খনিকে খুঁজতে বাইরে যেতে গেলেই পণ্ডিতের ফোন বেজে ওঠে। খালিদ বলে, এটা তো মালির নাম্বার। সম্রাট জয়কে বলে, পণ্ডিতের মতো কথা বলো। জয় কল রিসিভ করলে অপর পাশ থেকে বলে,
বলে, পণ্ডিত মারা গেছে জেনে অনেক দুঃখ পেলাম। জয় ভয় পেয়ে যায়। খুনি জয়কে বলে, সম্রাটকে ফোনটা দাও। সম্রাটকে ফোন দিলে খুনি কি যেন একটা বলে। কথাটা শোনার সাথে সাথেই সম্রাট বলে, আমি এখনই আসছি। কল কেটেই সম্রাট রেগে হাঁটা শুরু করে। খালিদ আর জয় জিজ্ঞেস করে, কি হয়েছে, কোথায় যাচ্ছেন? কিন্তু সম্রাট কোনো জবাব না দিয়ে একাই খালিদের গাড়ি নিয়ে চলে যায়। সম্রাট দীপকের ক্যারাটে ইনস্টিটিউটে এসে পৌঁছায়। দীপক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সম্রাটকে উদ্দেশ্য করে বলে, অনেকবার সাবধান করেছিলাম কিন্তু আমার কথা শুনলে না। সম্রাট জিজ্ঞেস করে, পণ্ডিতকে মারার আগে আমাকে কেন মারোনি? দীপক বলে, মারলে তো খেলা শেষ। এখন দেখাও ব্রেনের সাথে সাথে তোমার হাতে কত জোর আছে। আর যদি ভয় পেয়ে থাকো তাহলে বাইরে যাওয়ার রাস্তাটা ওইদিকে। সম্রাট বলে, সম্রাট কখনোই ভয় পায় না। দীপক কুংফুর স্টাইলে মারলে সম্রাট বারবার তাকে আটকায়। দীপক বলে, ভালোই, কিন্তু কতক্ষণ আর বাঁচবে? বলে আবারও মারা শুরু করে। সম্রাট বলে, ভয় আমার স্বভাবে নেই, এই জন্যই তো মহেন্দ্র প্রতাপের মৃত্যুবার্ষিকীতে আমার কথা শুনে তুমি ভয় পেয়ে যাও, আর সেখান থেকেই তোমার হারের শুরু। এরপর আমার গাড়িতে নকল বোম পাঠাও, তাতে যেসব কলম পাঠানো ছিল সেগুলো তোমার অফিসের। ধানরাজ গ্রুপের অফার লেটারও দেখেছিলাম। এত বড় কোম্পানির অফার ফিরিয়ে দিয়ে মহেন্দ্রর এখানে কাজ করার কারণ একটাই হতে পারে, তা হলো বদলা। এরপর দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। সম্রাট বলে, আজ সকালে বেঙ্গালুরু থেকে একটা কল আসে, সেখান থেকে জানতে পারি তুমি সেই ছোট্ট ছেলে যার পরিবারকে মহেন্দ্র প্রতাপ অ্যাক্সিডেন্টে মেরেছিল। তোমার কল না আসলেও আমি তোমার কাছেই আসতাম। দীপক স্বীকার করে বলে, হ্যাঁ, আমি মহেন্দ্রকে মারার জন্য এসেছিলাম। যখনই মালির কথা জানতে পারি তাকে সুযোগ বুঝে মেরে ফেলি। এরপর একজন কৃষিবিদকে হায়ার করে তাকে দিয়ে বাগানের মাটি একদম শুকিয়ে ফেলি। এরপর তার সাহায্যে ফরেন্সিক টেস্ট আর সিসিটিভি ফুটেজ এডিট করে ভূতের কাহিনী বানাই। সম্রাট বলে, এরপর ওই ভুয়া পণ্ডিতের সাথে পরিচয় করাও, আর তার কথায় মহেন্দ্রকে বিশ্বাস করিয়ে মহেন্দ্র সম্পত্তি হাত করতে চেয়েছিলে। দীপক বলে, হ্যাঁ, পণ্ডিত আসা দুদিন আগেই বাগানে ওষুধ দিতে মানা করি যেন আবারও সব সবুজে ছেয়ে যায়। সম্রাট বলে, কিন্তু তোমার প্ল্যান তো ফ্লপ হয়ে যায়। মহেন্দ্রের ভয়ের কারণ কিন্তু অন্য কিছু ছিল। দীপক বেশ অবাক হয়ে বলে, মহেন্দ্র জীবনে বহু পাপ করেছিল, আর সেই অনুশোচনাতেই সে ভয় পেয়েছিল। যদি অনুজ মাঝখানে নাক না গলাতো তাহলে আমার প্ল্যান ঠিকই কাজ করত। গল্প চলে আসে মহেন্দ্র প্রতাপ খুনের দিনে। দীপক সত্যদেব পণ্ডিতকে বলে, সবকিছু প্ল্যান মাফিক চলছে। আত্মা চলে যাওয়ার পর থেকে মহেন্দ্র প্রতাপ আপনার উপরে অগাধ বিশ্বাস করতে শুরু করেছে। চুক্তি মোতাবেক দীপক সত্যদেবকে বাকি টাকা দেওয়ার সময় অনুজ পণ্ডিতকে প্রণাম করে বলে, আমি তো আপনার দর্শন নিতে এসেছি। বলেই সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। বাইরে এসে অনুজ অঞ্জলিকে কল করে দীপককে শুনিয়ে বলে, আমি তোমাকে তোমাদের পরিবারের গভীর একটা রহস্যের ব্যাপারে জানাতে চাই। দীপক সামনে আসতেই অনুজ বলে, আমাকেও তোমার কোম্পানি একটা শেয়ার হোল্ডার বানিয়ে নাও। দীপক জিজ্ঞেস করে, বলো তোমার কত টাকা চাই? অনুজ বলে, আপাতত 25 লাখ টাকা দিলেই কাজ চালিয়ে নিতে পারবো। দীপক বলে, ঠিক আছে, কিন্তু নিজের মুখ বন্ধ রাখবে। অনুজ খুশি হয়ে সেখান থেকে যাওয়ার সময় দীপক পেছন থেকে অনুজের মুখ চেপে ঘাড় মুটকে মেরে ফেলে। অনুজের ফোনটাও মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। দীপক বেশ রেগে বলে, ওই অনুজ আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। আমি ভেবেছিলাম পার্টির পরে ওর লাশটা গায়েব করে ফেলবো, কিন্তু এর মাঝে মহেন্দ্র প্রতাপের খুন হয়ে যায়। সম্রাট অবাক হয়ে বলে, এর মানে তুমি মহেন্দ্র প্রতাপকে খুন করনি? দীপক সম্রাটকে মারতে মারতে বলে, ওকে নিজের হাতে মারতে পারিনি, সারা জীবন এই আফসোস আমাকে বয়ে বেড়াতে হবে। সম্রাট বলে, কিন্তু সত্যদেবকে মারার কি দরকার ছিল? ও তো তোমার দলেই ছিল। ভাবলাম দুনিয়া থেকে পাপীরা কমে গেলে দুনিয়ার বোঝাও একটু কমবে। সম্রাট জিজ্ঞেস করে, কিন্তু হরিকে মারার কি দরকার ছিল? দীপক বলে, ওই মিমিক্রি আর্টিস্টকে মেরে আমার কি লাভ? হাতাহাতির এক পর্যায়ে দীপক নিচে পড়ে মারা যায়। তখনই জয় আর খালি টিম নিয়ে সেখানে আসলে দ্রুত খাদের নিচে দীপককে খুঁজতে কিছু পুলিশ পাঠায়। কিন্তু সম্রাট ভাবতে থাকে, সে বলেছে হরির মতো মিমিক্রি আর্টিস্টকে মেরে তার কি লাভ। সম্রাট নিজেও দেখেছে হরি খুব সহজে যে কারো গলা নকল করে কথা বলতে পারত। ঘটনার শুরু থেকেই হরির মৃত্যু পর্যন্ত সব ভেবে সম্রাট বলে, আমি আসলেই বোকা, সবকিছু আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি কেন হরির ব্যাপারটা বুঝতে পারলাম না? জয় জিজ্ঞেস করে, কি হয়েছে? সম্রাট বলে, বিজয় আর পুরান কাকা সত্যি বলছিল। জয় অবাক হয়ে বলে, একই সময় দুটা মানুষের দুটা ভিন্ন কথা কিভাবে সত্যি হয়? সম্রাট বলে, যখন তৃতীয় ব্যক্তি মিথ্যা বলে। গল্প যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে সমাধান হবে। মহেন্দ্র প্রতাপ নিজে এসে বলবে তার খুনি কে। জয় অবাক হয়ে বলে, কিন্তু সে তো মারা গেছে। সম্রাট হেসে বলে, আত্মা তো যাওয়া আসা করতেই পারে, তাই না? মহলের সবাই ডাইনিং টেবিলে বসে আছে। টেবিলের উপরে বড় করে একটা চক্র আঁকা, যার চারিদিকে মোমবাতি জ্বলছে। একজন দাড়িওয়ালা লোক মহেন্দ্র প্রতাপের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে বলে, আমার নাম বিক্রমজিৎ, আমি একজন অ্যাস্ট্রোফিজিস্ট। আমি এর আগে প্ল্যানেট নিয়ে অনেক রিসার্চ করেছি। প্ল্যানেট হচ্ছে আত্মাদের ডাকার একমাত্র বৈজ্ঞানিক উপায়। আসলে খুনিকে খুঁজে বের করতে আমরা মহেন্দ্র প্রতাপ সিং এর আত্মাকে এখানে ডাকবো। এমন কথা শুনে সবার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। বিক্রম চেয়ারে বসে বলে, প্ল্যানেটের মাধ্যমে আত্মাদের সাথে কথা বলার জন্য আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। আজকের জন্য আমাদের মিডিয়াম হবে জয়। বিক্রম আবার সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই নিজেদের চোখ বন্ধ করে মহেন্দ্র প্রতাপ সিং এর কথা মনে করেন। সবাই ভয়ে ভয়ে চোখ বন্ধ করে মহেন্দ্রের কথা ভাবতে থাকে। হুট করে জয়ের শরীর কেঁপে উঠলে বিক্রম বলে, মহেন্দ্র প্রতাপ,
আপনি কি আমাদের সাথে আছেন? জয় মাহেন্দ্র প্রতাপের গলায় বলে, হ্যাঁ আছি। সবাই চমকে তার দিকে তাকালে মাহেন্দ্র বলে, যদি এটাকে থাকা বলে তাহলে আমি এখানে আছি। বিক্রম জিজ্ঞেস করে, আপনার ছোট ছেলে কি আপনাকে খুন করেছে? জয় বলে, ওর শরীরে আমার রক্তে অন্য কারো হাত লাল হয়েছে। বিক্রম জিজ্ঞেস করে, সেটা কে? জয় আঙ্গুল দিয়ে ইশারা করে দিব্যাকে দেখায়। সবাই বেশ অবাক হয়ে ভাবে, দিব্যার মতো মেয়ে বাবাকে খুন করলো কিভাবে? জয় বলে, পুরো পৃথিবীর কাছে এটা অসম্ভব হলেও সত্যি এটাই। এই বলেই জয়ের শরীর কাঁপতে শুরু করলে বিক্রম উঠে গিয়ে জয়ের মাথায় পানি ছিটিয়ে তাকে শান্ত করে দেয়। সঞ্জয় বিরক্ত হয়ে বলে, দিব্যা কোনোভাবেই বাবাকে খুন করতে পারে না, আর জয়ের শরীরে বাবার আত্মা ছিল না। ঠিক তখনই খালিদ এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে হয়তো কোনো পূজা চলছিল, কিন্তু এমন সময় আসার জন্য দুঃখিত। আমাদের কাছে দিব্যার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমরা জানতে পেরেছি যে বালিশ দিয়ে মাহেন্দ্র প্রতাপের মুখে চাপা দেওয়া হয়েছিল তাতে দিব্যার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। এমনকি সেদিন পার্টিতে উপস্থিত কিছু গেস্টের মতে তারা দিব্যাকে মাহেন্দ্র প্রতাপের ঘরের দিকে যেতে দেখেছিল। রেডি পুলিশ অফিসাররা দিব্যাকে অ্যারেস্ট করে নিতে চাইলে দিব্যা হাত সরিয়ে দিয়ে কান্না করতে শুরু করে। সঞ্জয় এসে খালিদকে বলে, কিন্তু বালিশের উপরে তো বিজয়ের হাতের ছাপও পাওয়া গেছে। খালিদ বলে, কিন্তু আমাদের কাছে দিব্যার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। এর বাইরে আপনি কিছু প্রমাণ করতে চাইলে সেটা আপনাকে করতে হবে। বলেই খালিদ অ্যারেস্ট ওয়ারেন্ট সঞ্জয়ের দিকে এগিয়ে দিলে সঞ্জয় সেটা মুচড়ে ফেলে দেয়। সম্রাট বলে, দিব্যা এর আগেও জয় এমনকি এই বাসার কাজের লোকদের উপরে অনেকবার হামলা করার চেষ্টা করেছে। সঞ্জয় অস্থির হয়ে বলে, দিব্যা এমনটা করতে পারে না। সম্রাট বলে, কেন সম্ভব না? মা মারা যাওয়ার পর থেকেই তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল। সে বাবাকে ঘৃণা করতে শুরু করেছিল, তাই নিজের বাবা জন্মদিনে রাগকে কন্ট্রোল করতে না পেরে বালিশ চাপা দিয়ে তাকে খুন করে। সঞ্জয় সম্রাটের কথা সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, দিব্যা বাবাকে খুন করতেই পারে না, আর না ওর হাতের ছাপ ওই বালিশে পাওয়া সম্ভব। সম্রাট হেসে বলে, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আপনিরা জানলেন কিভাবে? সঞ্জয় সম্রাটের কথা জালে ফেসে গেছে। সম্রাট বলে, আঙ্গুলের ছাপ থাকবে না, কারণ আপনি মাহেন্দ্র প্রতাপকে মারার সময় গ্লোভস পরেছিলেন। সঞ্জয় এত কথা সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, হ্যাঁ আমি খুন করেছি, কারণ আমি বাবাকে অনেক ঘৃণা করতাম। সবাই অবাক হয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে আছে, কারণ কেউ ভাবতেই পারেনি সঞ্জয় বাবাকে খুন করতে পারে। সম্রাট খালিদ আর বিক্রমের সাথে হাত মিলিয়ে বলে, আমাকে সাহায্য করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সম্রাট সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার তো সেদিনে সন্দেহ হয়েছিল যখন আমি ল্যান্ডলাইনের ফোনটা টেবিলের উপর দেখেছিলাম। হরির মার্ডারের জায়গা থেকে আমি কিছুটা মাটি সংগ্রহ করে রেখেছিলাম, যেটা সঞ্জয়ের গাড়ির চাকায় লেগে থাকা মাটির সাথে ম্যাচ করে। আমি তখনও কনফিউজ ছিলাম, কিন্তু যখন দীপক বলল হরিকে মেরে তার কোনো লাভ হবে না, তখন বুঝতে পারলাম যে হরিকে মেরে তো সঞ্জয়ের লাভ আছে। আপনার মুখ থেকে সত্যটা বের করার জন্য আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সঞ্জয় হতাশ হয়ে একটা চেয়ারে বসে বলে, বাবার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছিল, বাবার কারণে আমার বোনের এই অবস্থা। মাকে আত্মহত্যার জন্য বাধ্য করে বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। আমি কোনোদিনও বিজয়কে মন থেকে মেনে নিতে পারিনি। সম্রাট বলে, এই জন্যই আপনি নিজের সৎ ভাইকে এত বেশি আদর করতেন যে সে যেন পুরো অপদার্থ হয়ে যায়। এই কারণে বাবার কাছে বিজয়ের কোনো দামই ছিল না। কিন্তু আপনার মাথা তখন ঘুরে যায় যখন আপনি জানতে পারেন আপনার বাবা পুরো সম্পত্তি সব সন্তানের মাঝে সমান হয়ে ভাগ করে দিয়েছে। এরপরও আপনি চুপ ছিলেন, কিন্তু আপনার বাবা যখন দলিল পাল্টে অর্ধেক সম্পত্তি একটা অনাথ আশ্রমকে দান করলো, তখন আর সহ্য করতে পারলেন না। তাই আপনি সিদ্ধান্ত নিলেন দলিল বদলে যাওয়ার আগেই বাবাকে সরিয়ে সৎ ভাই বিজয়কে ফাঁসিয়ে পুরো সম্পত্তি একাই ভোগ করবেন। কিন্তু আপনি না জানতেন না যে আপনার বাবা দলিলে সই করে ফেলেছে। ওই মিমিক্রি আর্টিস্ট হরির গলার আওয়াজ ওই দিন পুরান কাকা আর বিজয় শুনেছিল। আমি ঠিক বলছি তাই না? সঞ্জয় কান্না করতে করতে মাথা নাড়িয়ে বলে, ওই দিন রাতে দিব্যাকে শান্ত করার পরে আমি হরিকে কল করে মহলের বাইরে ডাকি। সঞ্জয় জিজ্ঞেস করে, তুমি সবসময় সহজ পথে অনেক টাকা ইনকাম করতে চাইতে তাই না? আমি তোমাকে 10 লাখ টাকা দিব, কিন্তু তোমাকে নিজের প্রতিভা দেখাতে হবে। হরি সঞ্জয়ের কথায় রাজি হয়ে যায়। সঞ্জয় খুব কৌশলে রেস্ট নিতে থাকা মাহেন্দ্র প্রতাপ সিং এর মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। তার চোখের সামনে শুধু নিজের মায়ের ফ্যানের সাথে ঝুলে থাকা লাশটা আর অসহায় ছোট বোনের মুখটা ভেসে উঠছিল। বাবাকে খুনের পরে সঞ্জয় মাহেন্দ্র প্রতাপের ফোন নিয়ে হরির কাছে এসে পুরান কাকাকে কল দেয়। হরি মাহেন্দ্র প্রতাপ সিং এর গলা নকল করে পুরান কাকাকে বলে, এক জগ পানি নিয়ে আসো। তখনই বিজয়ের গলায় বলে, আমার টাকা দরকার, আপনি দিবেন না কেন? দুজনের গলায় এমন ভাবে কথা বলে যেন মনে হয় বিজয় তার বাবার সাথে ঝগড়া করছে। এরপর বিজয়কে কল করে প্রতাপের গলায় বলে, আমার ঘরে আসো। পরের দিন সঞ্জয় ফোনটা আবারও জায়গা মতো রেখে দেয়। সম্রাট বলে, হরি নিজেও জানতো না সে একটা খুনের অপরাধী হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে ভয় পেয়ে হরি ভাবে এখান থেকে পালিয়ে যাবে। তাই সঞ্জয় বাকি টাকা শোধ করে দেওয়ার নাম করে হরিকে একটা নির্জন জায়গায় ডেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। সবার কাছে পুরো ঘটনাটা এখন স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। খালিদ সঞ্জয়ের কাছে এসে বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। সঞ্জয় কোনো কথা না বলে খালিদের সাথে বেরিয়ে যায়। সম্রাট সঞ্জয়ের স্ত্রীর কাছে এসে বলে, এসব আপনি জানতেন, এই জন্য প্রায় আমার পিছু নিতেন, এমনকি সেদিন আপনি আমার ঘরে তল্লাশিও নিয়েছেন। সঞ্জয়ের স্ত্রী উপায় না পেয়ে কান্না করতে থাকে। যাওয়ার আগে সঞ্জয় কান্না করতে করতে তার বোনের দিকে তাকিয়ে
মুচকি হাসে। সঞ্জয় চলে যেতেই সম্রাট জয়কে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় খালিদ পতারকে বলে, অনেক খোঁজাখুঁজির পরও আমরা দীপকের লাশ খুঁজে পাইনি। সম্রাট টিটকাই একটা হাসি দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে তোমরা দীপকের লাশ খুঁজে পাবে? পথে যাওয়ার সময় একটা কল আসলে সম্রাট বলে, আমরা কালই আসছি। ফোন রেখে জয়কে বলে, সিমলার এক পাহাড়ি মন্দিরে সোনার মূর্তির চোখ থেকে রক্ত বের হচ্ছে। কাল থেকেই আমাদেরকে এই কেসে কাজ শুরু করতে হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরের গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।